দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ পাটনার আধুনিক চিকিৎসা বিজ্ঞান দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় নারীর সুস্থতা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক অবস অ্যান্ড গাইনি ও কনসালটেন্ট ইনফার্টিলিটি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। আপনার সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আপনারা সকলে জানেন যে ডাক্তার শারমিন আব্বাসী আমাদের যমুনা পরিবারের একজন। আপনারা যারা যমুনা টেলিভিশন নিয়মিত দেখে থাকেন, করোনার যে ভয়াল সময়ে আমাদের মায়েদের, আমাদের বোনেদের আস্থার প্রতীক ছিলেন। ওনার পরামর্শের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করত। সেই শারমিন আব্বাসী আজকে আমাদেরকে ভিন্ন পরিচয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ডক্টর শিমুল, আপনাকে যমুনা টিভিকেও ধন্যবাদ জানাই। তাদের সাথে সবসময় ছিলাম এবং আছি, এবং আজকে এসে খুবই ভালো লাগছে। এবং আজকে যেহেতু একটা বিশেষ দিন, সকল ভাষা শহীদদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। ভাষা শহীদদের প্রতি আমাদের সকলের যমুনা পরিবারের এবং ডক্টর অন কলের পক্ষ থেকে আমরাও সকলেই শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে রোজায় নারীর সুস্থতা। নারীদের আপনি যেহেতু আমরা জানি যে ঘরে বাইরে দুই ক্ষেত্রেই সফল, আপনি সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছেন। একটা বড় অংশই দেখা যাচ্ছে এখন কর্মজীবী মা। আমরা এই অংশটা প্রায় সময় দেখা যাচ্ছে যে বয়স্কদের কথা বলি বা ডায়াবেটিস, কিডনি এসবের কথা বলি, কিন্তু বয়স্ক নারীদের একটা বড় অংশ যারা কর্মজীবী, তারা আসলে রোজার ব্যবস্থাপনা কিভাবে করবেন একটু যদি বলতেন। আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, কারণ কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই টাইম মেনটেন করে বাইরে কাজ করছেন। ঠিক সেই সময়টার সাথে তাল মিলিয়ে রোজার যে স্কেজুয়ালটা, সেটাও তাদেরকে পারফেক্টলি মেনটেন করতে হয়। কারণ তিনি কিন্তু চাইলেই সকালে ওভাবে রেস্ট নিতে পারছেন না বা ঘুমোতে পারছেন না, তাকে টাইম মতো হয়তো তার কর্মক্ষেত্রে জয়েন করতে হচ্ছে বা যেতে হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে তিনি আসলে যতটুকু সময়ই পাবেন, সেই সময়টাকে একটু নিজের জন্য সময় বের করে তাকে ব্যবহার করতে হবে এবং নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে। স্পেশালি যদি বলি যে আমরা খাবারের যে জায়গাটা, সেই জায়গাতে যেন ওনার ব্যালেন্স ডায়েটের জায়গাটা মেনটেন করতে পারেন, উনি প্রপার ফ্লুইড ইনটেক এবং পানি যে খাবার খেয়ে যে ডিহাইড্রেশন যেন না হয় সেই দিকটা খেয়াল করা। এবং ভাজা পোড়া খাওয়াটা আমি জানি যে রোজার সময় সকলেরই পছন্দের একটা জায়গা, সকলেই জানি কিন্তু সকলে মানে না। কিন্তু আসলে একটু মানতে হবে, কারণ সকাল থেকে যদি ওনার আবার সেই অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার কারণে একটা খারাপ ফিলিং বা স্টমাক আপসেট থাকে, তার কিন্তু কাজ করতে খুব প্রবলেম হতে পারে। সেই সময় জি, ঘুমের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু যদি বলতেন যে নারীদের বিশেষ করে তো হরমোনের সমস্যা থাকে, আর সেই ক্ষেত্রে আবার তাদের তো সকালবেলা উঠে যেতে হবে। অন্যরা যেভাবে একটু সকালে লেট করে উঠলে অসুবিধা নেই, এই ক্ষেত্রে আসলে কিভাবে তারা ঘুমের ব্যবস্থা? আমরা বলি যে 24 আওয়ার্স আপনি ঘুমের স্কেজুয়ালটা মেনটেন করেন, এটাই আসলে আমাদের টেক হোম মেসেজ থাকে। কারণ আমি যদি বলি রাতে টানা 8 ঘন্টা ঘুমাবেন, উনি হয়তো সেটা মেনটেন করতে পারবেন না। এই ক্ষেত্রে আমাদের যেটা বলা থাকে সেটা হচ্ছে যে করেই হোক আপনি 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা আপনার ঘুম হচ্ছে, প্রপার রেস্ট হচ্ছে, এই জায়গাটাকে আপনি যে করে হোক আপনি এনশিওর করবেন। সেটা দুপুরে যদি একটুখানি রেস্ট নিয়েও হয়, কিংবা রাতে বা ভোর রাতের পরে যে ঘুমের সময়টা, সেটা যে করে হোক 6 থেকে 8 ঘন্টার টাইমটা যদি উনি প্রপারলি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা হয় না। কারণ আপনি যেটা বলছিলেন, ঘুমের সাথে হরমোনাল ব্যালেন্সের একটা বড় সম্পর্ক রয়েছে। বিকজ এই নারীদের মধ্যে হয়তো কেউ অনিয়মিত মাসিক, কেউ হয়তো পিসিওএসের সমস্যা, কেউ হয়তো ইনফার্টিলিটির সমস্যা, কিংবা কেউ প্রেগন্যান্সি নিয়ে এই মুহূর্তে আছেন। অতএব আমরা যদি ইসলামের ধারাবাহিকতার কথা বলি, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, ইসলাম কিন্তু একটা কথা বলে দিয়েছে যে খুব ক্লিন কাট রোজা রাখা যাবে না গাইনাকোলজিক্যাল কিংবা গর্ভবতী রিলেটেড কোনো সমস্যার জন্য, তা কিন্তু নয়। এখানে একটা কথাই বলা আছে, আপনার বডি যদি পারমিট করে, আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন, তাহলে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। আদারওয়াইজ কিছু খুব কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছাড়া। সেই ক্ষেত্রে যদি ওনারা একটু এই রিদমগুলো মেনটেন করেন, খাবারের নিয়ম, ঘুমের নিয়ম, রেস্টের নিয়মটা, তাহলে কিন্তু রোজার টাইমটা ওনারা ভালোভাবেই পার করতে পারবেন। খুব একটা যে সমস্যায় পড়তে হবে তা কিন্তু নয়। আচ্ছা, এই যে খাবারের ব্যবস্থাপনা, আমরা তো সকলেই জানি যে ভাজা পোড়া খাওয়া যাবে না, পানি বেশি করে খেতে হবে, ফল খেতে হবে, কিন্তু নারীদের ক্ষেত্রে কি আলাদা কোনো বিষয় রয়েছে? বিশেষ করে তাদের দেখা যাচ্ছে অনেকের হাড়ের সমস্যা থাকে, ভিটামিন ডি এর সমস্যা থাকে, এটা যদি বলতেন আলাদাভাবে খাবারের বিষয়টা যদি একটু বলতেন। খাবারের ব্যাপারটা আমি সবসময় খুব বড় ব্রড হেডিং এর রোগীদেরকে বলি যে কি খাওয়া যাবে না সেটা একটু জানেন। বিশেষত যারা গাইনাকোলজিক্যাল প্রবলেমের মধ্যে ইউটেরাস রিলেটেড কোনো প্রবলেমে ভুগছেন, আমরা যদি বলি জরায়ুর কোনো ধরনের টিউমার,
কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা হরমোনাল কোনো সিনড্রোম কিংবা ইনফার্টিলিটি, অথবা উনি এখন প্রেগনেন্ট। মোটা দাগে যদি আমরা কিছু খাবারকে অ্যাভয়েড করতে বলি, রোজা কেন, অন্য যে কোনো সময়ের জন্যই তার রিদমের জন্য, সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, যে খাবারটা অত্যন্ত ডুবো তেলে ভাজা হচ্ছে, এবং ফ্রোজেন খাবার, যে খাবারগুলো আপনি ফ্রিজ থেকে বের করে তারপরে আপনি ভেজে খাচ্ছেন, কারণ সেগুলোর মধ্যে ট্রান্সফ্যাট খুব বেশি থাকে এবং সেটা আসলেই সত্যিকার অর্থে বডির জন্য খুব খারাপ। এবং আমরা যে খাবারগুলো খেতে মানা করি, সাদা চালের ভাত, এই সময়টা যাদের হরমোনাল ইমব্যালেন্সের জায়গাটা আছে তাদের, এবং বিশেষত যারা জরায়ুর টিউমারে ভুগছেন, এটা একদম ইন্টারন্যাশনাল গাইডলাইন থেকে বের করে দেওয়া একটা রিকমেন্ডেশন, যাদের ফাইব্রয়েড বা অ্যাডেনোমায়োসিস আছে বা বড় বড় ওভারিয়ান টিউমার আছে, তাদেরকে কিন্তু রেড মিটটা নিষেধ করা হচ্ছে। অতএব গরু এবং খাসির মাংস এটা একটু কম্পারেটিভলি তাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, একটা বড় অংশ অনেকে দেখা যাচ্ছে যে যারা প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মা, তাদের জন্য আসলে রোজা রাখাটা বা কতটুকু জটিলতা সৃষ্টি করবে, বা কি কি নিয়ম মেনে চলে আসলে তারা রোজা রাখতে পারবেন? প্রথম কথা, যে তার বডি যদি পারমিট করে, তিনি যদি রোজা রেখে ক্লান্ত না হয়ে যান, তার এবং তার বাচ্চা যেটা আছে, গর্ভজাত বাচ্চা, তার যদি আমরা সিকিউরিটি এনশিওর করতে পারি, তাহলে তিনি রোজা অবশ্যই রাখবেন। যে জায়গাগুলোতে রোজা রাখা হয় না, যেমন গর্ভবতী মাতার যদি ডায়াবেটিস থাকে, তার যদি অতিরিক্ত ব্লাড সুগার হাই থাকে, বা উনি খুব দ্রুত হাইপো হয়ে যাচ্ছেন, তাহলে উনি রাখতে পারবেন না। তার যদি প্রি এক্লেমশিয়া থাকে কিংবা ব্লাড প্রেশার অনেক বেশি হাই থাকে, যেটা হয়তো এই মুহূর্তে কন্ট্রোল নাই, তার ক্ষেত্রে আমরা বলি সাবধানতা অবলম্বনের বিষয়টি রয়েছে। যিনি অত্যধিক এনিমিয়ায় ভুগছেন, তার ক্ষেত্রে এখানে একটা সাবধানতা অবলম্বনের বিষয় আছে। কিংবা যিনি বাচ্চা নড়াচড়া এই মুহূর্তে কম পাচ্ছেন বা বাচ্চার গ্রোথ কম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আমাদেরকে দিয়ে দিতে হয়। আদারওয়াইজ কিন্তু একটা মা খুব সহজেই কিন্তু রোজা রাখতে পারেন, গর্ভবতী অবস্থাতেও খুব একটা সমস্যা এটাকে ট্রাইমেস্টার অনুযায়ী কি কোনো বিষয় রয়েছে যে এই ট্রাইমেস্টার রাখা যাবে? খুব একটা রেস্ট্রিকশন নাই, তবে যদি কোনো ওষুধ খেয়ে থাকেন সেটাকে মেনটেনের ব্যাপার আছে। যেমন যিনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তিনি যদি রাতে ওষুধটা খান, ঠিক সময়ে নেবেন। সকালে যদি কোনো ডোজ থাকে, সেটা সেহরিতে নিয়ে নেবেন। কেউ হয়তো ইনসুলিন নিচ্ছেন, তখন একটু ইনসুলিনের ডোজটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রেশারের ওষুধ আমরা বলি যে সেহরি বা ইফতারির সময়, এই সময়টা তাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। কিছু হাই রিস্ক প্রেগনেন্সি আছে, যাদের খুব ঘন ঘন প্রেগনেন্সি লস হয়, কিংবা যার আইভিএফ প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা রেস্ট্রিকশন দিতে হয়, কারণ তাদের কিছু ইনজেকশন খুব রেগুলারলি নিতে হচ্ছে, কিংবা ব্লাড ওয়ার্ক করতে হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো আমরা তো গর্ভবতীদের কথা বলছি, কিন্তু এই যে ইনফার্টিলিটি নিয়েও তো এখন দেখা যাচ্ছে একটা বড় অংশ নারীরা ভুগছেন। ইনফার্টিলিটির সমস্যা যারা বিভিন্ন কারণেও হতে পারে, হরমোনাল সমস্যা সহ বিভিন্ন সমস্যা, আমরা আলাপ করছিলাম যে ইনফার্টিলিটির সমস্যা হতো অনেকজন আসলে হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে রোজার ব্যবস্থাপনাটা কি? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ ইনফার্টিলিটি রোগীদের একটা ধারাবাহিক কিন্তু আমাদের ট্রিটমেন্টের দরকার হয়। এবং যেহেতু আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে একটা আলাদা ইনফার্টিলিটি উইং দিয়ে আমাদের রোগীদের সেবা দিয়েছি প্রতিনিয়ত, আমাদের সেই পেশেন্টগুলোর কিন্তু স্ক্যাজুয়াল একটা শিডিউল থাকে যে যাদের আসতে হয়। কারণ বন্ধ্যাত্বের রোগীগুলো এমন একটা নিয়মে তারা ট্রিটমেন্ট পায়, যেমন তাদেরকে মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন আসতে হয়, এরপর তাদেরকে আবার 13তম দিন আসতে হয়, তারপরে আবার তাদেরকে কাউকে কাউকে 15তম দিন আসতে হয়। আবার তাদের মধ্যে যারা প্রেগনেন্সি নিয়ে থাকেন, তাদেরকে হয়তো পরবর্তী মাসের প্রথম 7 দিনের মধ্যে আসতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু রমজানে এই ধারাবাহিক চিকিৎসাটা মেনটেন করতে হবে। এবং এখানে কিন্তু রমজানের কারণে বন্ধ্যাত্বের কোনো ট্রিটমেন্ট বন্ধ থাকবে এমন কোনো কথা বলা নেই, কারণ ট্রিটমেন্টগুলোর প্ল্যানগুলোকে আমরা এমনভাবে করে দিই যে রোজা রেখেও একজন রোগী কিন্তু পূর্ণাঙ্গভাবে তার সকল চিকিৎসা নিতে পারবেন। এটাকে আপনার কাছে যেটা একটা শিডিউল শুনলাম ফলো আপের, ওই দিনগুলো তো কি রাখতে পারবেন না? ওই দিনগুলো তো রাখতে পারবে, কারণ সিম্পল যে ইনজেকশনগুলো তাকে দেওয়া হয়, আমরা টাইমিংটা ওভাবেই করি যে ইফতারের পরে তিনি আসলে সেগুলো নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছিলেন। একটু যদি আমি জানতে চাইছি যে আপনি তো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ইনফার্টিলিটি বিভাগের কনসালটেন্ট হিসেবে আছেন, ওখানে আসলে ইনফার্টিলিটি চিকিৎসার ফ্যাসিলিটি যদি একটু বলতেন আমাদের। আমাদের এটা একটা ডেডিকেটেড হসপিটাল, এবং এখানে সাব স্পেশালিটি আলাদা করেই আসলে ডেডিকেটলি রোগীদের সার্ভ করার জন্য কিন্তু একটা স্ট্রাকচার করা আমাদের এখানে। এবং সেই হিসেবে যদি আমরা চিন্তা করি যে গত 6 মাসে আমরা কিন্তু বাংলাদেশের একটা বড় পুল অফ দ্য পেশেন্টকে সার্ভ দিতে পেরেছি আমাদের এই ইনফার্টিলিটি উইংয়ের মাধ্যমে। এবং আমরা সাধারণত ওয়ার্কআপের যে ব্যাপারটা আছে, মেল এবং ফিমেল ওয়ার্কআপ, তাদের ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি অপশন, তাদের টিউবের যে বিভিন্ন পরীক্ষা আছে, ইনভেস্টিগেশনের সকল পরীক্ষায় আছে,
এবং ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি, এবং আমরা যদি বলি যে আরেকটু আধুনিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে, যেমন ধরুন যে এখন আমরা জানি যে অনেক ইয়াং এজেও অনেক মেয়ের কিন্তু ওভারি রিজার্ভ বা প্রেগনেন্সির ক্ষমতা কমে যাচ্ছে, তাদেরকে ভেরি স্পেশালি পিআরপি থেরাপি দাও বা স্টেম সেল থেরাপির মাধ্যমে তাদের ট্রিটমেন্ট দাও, এবং বাংলাদেশে লো এমএইচের অনেক রোগী কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি। কিংবা যারা খুব প্রবাসে থাকেন, এসে 2 মাস 3 মাসের মধ্যে প্রেগনেন্সির যে ব্যবস্থাপনাটা ওনারা চান, আমরা বলি যে আমাদের ইনফার্টিলিটি উইং থেকে কিন্তু অত্যন্ত সাকসেসফুলি আমরা কিন্তু সেই সেবাগুলো আমাদের রোগীদের দিতে পারছি। খুবই শুনে আসলে খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশে এখন মোটামুটি বিশ্বমানের আপনারা সেবা দিচ্ছেন। আমরা জানতে চাচ্ছি যে এই যে ইনফার্টিলিটির কথাটা বললাম, কিন্তু স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে যারা ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে তো অনেকে দেখা যাচ্ছে যে যেহেতু বাচ্চা বুকের দুধ খাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা থাকে যে তারা রোজা রাখতে পারবেন কিনা। এই বিষয়টা সম্পর্কে ইসলামের একদম পূর্ণাঙ্গ ব্যাখ্যা আছে যে ব্রেস্ট ফিডিংয়ের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। যে মা ব্রেস্ট ফিডিং করান তিনি আসলে ব্রেস্ট ফিডিং করাবেন এবং কোনো রকমই বাধা নেই। বরং আমরা তখন বলবো যে মা যখন রোজাটা ভাঙবেন তখন যেন তার প্রপার হাইড্রেশনটা মেনটেন হয়, বিকজ মায়ের শরীরে পানির যে পরিমাণ তার সাথে ব্রেস্ট মিল্ক উৎপাদনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে মা যেন তার প্রপার ফুডটা ইনটেক করতে পারেন এবং তরল জাতীয় খাবারটা মা যদি প্রপারলি নেন সেখানে কোনো সমস্যা হওয়ারই কথা নয়। আচ্ছা, এই যে যারা স্তন্যদায়ী মা ব্রেস্ট ফিডিং করছেন তাদের ক্ষেত্রে খাবারের বিষয়টা কেমন হবে এবং রোজার সময় তারা খাবার সেহেরি এবং ইফতারে কিভাবে খাবার খাবেন? নর্মালি তো একজন মা একটু বেশিই খাবে যখন ব্রেস্ট ফিডিং করায়। সো রোজার ক্ষেত্রে আমরা যদি বলি যে একটু প্রোটিনের খাবারগুলো যেন মা একটু নিতে পারেন, সুষম খাবার তার সামর্থ্য অনুযায়ী আমরা একটু মাছ, মাংস, ডিম, দুধ, কলা এই খাবারগুলো একটু মাকে নিতে বলি। এবং ভেরি স্পেশালি আমরা বলি যে তরল জাতীয় যে খাবারগুলো যদি কারো সামর্থ্য থাকে, একটু স্যুপ, ডাবের পানি, ডালের পানি, চিড়ার পানি, এই জিনিসগুলো যদি একটু তিনি বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যাটি কম হয়। আচ্ছা, আমাদের একটা বড় অংশ দেখা যায় যে আমাদের মায়েরা যারা একটু বয়স্ক পোস্ট মেনোপজে চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের সমস্যা তাদের লেগেই থাকে। দেখা যায় কারো ডায়াবেটিস রয়েছে, কারো কিডনি সমস্যা রয়েছে বা হরমোনাল বিভিন্ন সমস্যা হয়। তাদের ক্ষেত্রে আসলে রোজা কিভাবে তারা রাখবেন? আমরা তো আসলে এই মায়েদেরকে বলি যে স্টার্ট দ্য নিউ লাইফ। জীবন এখানে শেষ নেই, আমরা বলি যে জীবন শুরু যখন আপনি মেনোপজে গেলেন। সেই ক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবারগুলো আসলে তাদের একটু ফুড হ্যাবিটে থাকা উচিত। আমরা বলি যে ডেইরি প্রোডাক্ট, আপনি জানেন যে বাংলাদেশে দুধের তৈরি খাবারগুলো আমাদের জন্য একটু সহজলভ্য। তো সেই ক্ষেত্রে ওনারা যদি সেটার ব্যবস্থাপনা করতে পারেন সেটা তাদের জন্য খুব ভালো হয়। এবং যে খাবারগুলোতে ক্যালসিয়াম রয়েছে, অর্থাৎ ক্যালসিয়ামযুক্ত ছোট মাছের কথা আমরা বলি যে তারা এমন কিছু খাবারগুলো নিবে যেখানে সাপ্লিমেন্ট আছে, যেমন ক্যালসিয়াম বা ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো, কিংবা তারা যে রেগুলার বেসিসে মেনোপজের যে সিমটমগুলো থাকে সেই জন্য আমরা কিছু ট্রিটমেন্ট দিই, লাইফস্টাইল দিই, সেটা রোজার সময় আরেকটু বেশি মানতে হবে। কারণ আমরা বিশেষত দেখি যে ইউরিন ইনফেকশন, হট ফ্ল্যাশ এই সমস্যাগুলো, কিংবা মায়েদের হচ্ছে ফ্রিকোয়েন্টলি যে সমস্যাটি হয় সেটা হচ্ছে যে মানসিক বিষণ্ণগ্রস্ত হওয়া, এই সমস্যাগুলো কিন্তু দেখি যে রোজার মধ্যে মেনোপজ এই যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বেড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটু রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা বেশি করেন আপনার মনটা কিন্তু শান্ত থাকবে এবং নরম থাকবে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে ইয়োগা, মেডিটেশন, একটু ধর্মীয়ভাবে কোরআন তেলাওয়াত করা, নামাজটাকে ঠিকভাবে পড়া, তাহলে মানসিক যে বিষাদগ্রস্ত হওয়ার বিষয়টা সেটাকে অনেকটাই ওভারকাম করা যায়। আচ্ছা, তার অপোজিটে যদি আমরা বলি যে যারা কিশোরী রয়েছে তারা অনেকে দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে বা অনেক ক্ষেত্রে প্রথম দিকে দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশন একটু ইরেগুলারও রয়েছে, এদের ক্ষেত্রে আসলে কেমন ব্যবস্থা? কিশোরীরা খুব এক্সাইটেড থাকে কারণ ওদের তো একটু ইয়াং এজ, ওরা রোজা রাখতে চায় বা রাখতে চেষ্টা করে। সেই ক্ষেত্রে আসলে ওদের জন্য কিন্তু টেক হোম মেসেজ যে খুব স্পেশাল তা নয়, পরিবারে যেটা রান্না হয় সেটাই, কিন্তু কিশোরীদের অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেমন যারা স্পোর্টস করে তাদের এটা রোজার জন্য বন্ধ রাখার কোনো দরকার নেই। যারা জিমে যায় বা এক্সারসাইজ করে বা যে মেডিটেশন করে কিংবা পড়াশোনার যে জায়গাগুলো, প্রত্যেকটাই কিন্তু স্মুথলি তাদের চলবে। তাদের ক্ষেত্রে আমাদের একটাই কথা যে স্ক্রিন টাইমটা একটু কমবে, প্রপার টাইমে ঘুমের যে বিষয়টা আছে সেটা হবে, অকারণে রাত জাগার কোনো দরকার নেই, কারণ কিশোরী বয়সে হরমোনাল ইমব্যালেন্সটা কিন্তু খুব দ্রুত হয়। তো সেই ক্ষেত্রে সাধারণত অনিয়মিত মাসিকের সাথে কিন্তু একটা স্ট্রেসফুল লাইফ, রাতে না ঘুমানো, খাবার দাবার ওলট পালট খাওয়া, অতিরিক্ত ভাজা পোড়া ফাস্টফুড খাওয়া, এগুলো সংযুক্ত আছে। এই জায়গাগুলোকে যতটা অ্যাভয়েড করা যাবে ততটা সহজ হবে। আচ্ছা, ওভারঅল সকল নারীদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা প্রথম দিকে আলাপ করছিলাম যেটা কর্মজীবী নারী বা বয়স্ক, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ব্যায়ামের সময় পায় না অনেক ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে আসলে কোন সময়টা আসলে ব্যায়াম করা উচিত বা ব্যায়ামের ব্যবস্থাপনাটা কেমন হবে?
এক্ষেত্রে ইফতারের পরে কিন্তু ওনারা এটাকে খুব সুন্দর করে রাখতে পারে, কিংবা যারা তারাবির পড়েন তারাবির পরে তারা হাফ অ্যান আওয়ার একটু হেঁটে নিতে পারেন। এটা কিন্তু তাদের জন্য খুব হেল্পফুল হয়। বা আর্লি মর্নিংয়ে যাদের অভ্যাস আছে সেখানেও কিন্তু হাফ অ্যান আওয়ার বা 15 মিনিট করে হেঁটে নেওয়াটা এটা খুব কঠিন বিষয় হবে না রোজার জন্য। এই ক্ষেত্রে একদম আর্লি মর্নিং কিংবা রাতে তারাবির পরের টাইমটাকে বেছে নেওয়াটা সহজ। আচ্ছা, আরেকটা বিষয় এখন তো আপনি যেটা এই বিষয়ে অনেক দিন ধরে কথা বলছেন যে পিসিওএস একটা আমরা বার্নিং ইস্যু বলতে পারি, যে দিন দিন এটার সংখ্যা বাড়ছে। এই রোগীদের একটু যদি আমাদের যারা নতুন তাদের জন্য একটু লক্ষণগুলো বলবেন, এরপরে রোজায় ব্যবস্থাপনা একটু বলবেন। পিসিওএস এর রোগী কিন্তু শিমুল ভাই আপনাদের কাছে অনেক আগে যায়। কিশোরী মেয়েরা ওরা যে সিমটমগুলো নিয়ে আসলে পিসিওএস এর রোগীরা প্রেজেন্ট করে, অনেক সময় মনে করে যে ওনারা গাইনোকোলজিস্টের কাছে যাবেন, নাকি আপনারা যারা শিশু রোগ বিশেষজ্ঞ আছে তাদের কাছে যাবে। তো সেখানে কিন্তু আপনারাও একটা লেভেল পর্যন্ত ম্যানেজ করেন, যখন দরকার হয় আমাদের কাছে আপনারা পাঠান। এই ক্ষেত্রে আসলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে অনিয়মিত মাসিক, এটা হচ্ছে প্রথম তাদের সিমটম। অনিয়মিত মাসিক বলতে আমরা বুঝি যে মাসে মাসে হচ্ছে না, 2 মাস 3 মাস পরে হচ্ছে, কিংবা যদিও কারো মাসে মাসে হয় ডেটটা ঠিক থাকছে না, 7 থেকে 10 দিনের অতিরিক্ত একটা কোনো গ্যাপ হচ্ছে। সেকেন্ড হচ্ছে তাদের সেটা হচ্ছে তারা হয়তো মুটিয়ে যাচ্ছেন, অথবা তাদের গায়ের মধ্যে অ্যান্ড্রোজেন এক্সেসের যে স্টিগমাগুলো আছে, যেমন ব্রণ হওয়া, চুল পড়া, গায়ে ছোপ ছোপ কালো রং হওয়া, এরকম কোনো প্রবলেম হচ্ছে। অথবা কারো কারো ক্ষেত্রে হয়তো ইনসিডেন্টাল আল্ট্রাসাউন্ডে আমরা পলিসিস্টিক ওভারি পাচ্ছি। অতএব সেরকম যে মেয়েরা আছে তাদেরকে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট একটা ডায়েট চার্ট দিই। আমরা বলি যে তোমার ওষুধ এবং লাইফস্টাইলই কিন্তু তোমার 60 to 70% ক্ষেত্রে তোমার সমস্যার সমাধান করে দেবে। বাকি 20 to 30% হয়তো আমাদের কোনো মেডিকেশন দরকার হয়। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলি যে প্রোটিন রিচ খাবারটা তোমরা নাও, কার্বোহাইড্রেট যত পারো কম নাও, এবং 30 থেকে 40 মিনিট অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন হাঁটা। এটা একেবারে ইন্টারন্যাশনাল পিসিও গাইডলাইনের একটা রিকমেন্ডেশন। যদি সম্ভব হয় 1 গ্লাস করে গ্রিন টি খাওয়া, এবং রাতে ভালো ঘুম, এবং 8 থেকে 10 গ্লাস পানি। খুব সহজ শোনায় কথাগুলো, কিন্তু এই সহজ কথাগুলোই তাদের ইনসুলিন যে রেসিস্ট্যান্টের ব্যাপারটা আছে সেটাকে কিন্তু ওভারকাম করতে হেল্প করে। এবং ওদেরকে কিন্তু আমরা একটা নিয়মিত মাসিক করার জন্য একটা স্পেসিফিক ওষুধ দিই, যেটা তাকে রাতে খেতে হয়। অতএব সেটা যাদের দেওয়া আছে রোদের সময় তিনি সেটাকে যেন পারফেক্টলি নিতে পারেন, সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। স্পেশালি তো মারা একটু যত্ন নেন এই বয়সী মেয়েদের, মায়েদেরকে এবং পরিবারে যিনি বড় সদস্য আছেন এই মেয়েটি টেক কেয়ার করেন তাদেরকে একটু খেয়াল করতে হবে। কারণ অনেক সময় আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ জাতীয় পিলও এই মেয়েদেরকে দিতে হয় মাসিক রেগুলারের জন্য। তখন দেখা যায় যে তার মধ্যে একটা হীনমন্যতা বা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সেই ইয়াং আনম্যারিড, তাকে কেন আমরা এটা দিলাম। তো তখন আমরা মাকে বলি যে আপনি একটা ভিটামিনের কৌটার মধ্যে ওর ওষুধটাকে দিয়ে দেবেন, যাতে করে অন্য কেউ ওকে বুলিং বা অন্য কথা শোনাতে না পারে। কারণ এটা যে তার মাসিককে রেগুলার করা বা পার্ট অফ ট্রিটমেন্ট হিসেবে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, এটা তাকে একটু বুঝিয়ে দিতে হবে। আমরা তো কাউন্সেলিং করি, কিন্তু পরিবারের কাউন্সেলিংটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার শারমিন আব্বাসী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ। দর্শক, রোজায় কিন্তু নারীদের সুস্থতা আমরা সকলেই কামনা করি, এবং রোজা রাখতে কিন্তু তাদের মানা নেই। বিভিন্ন রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যারা গর্ভবতী নারী তারা চিকিৎসকের পরামর্শক্রমে রোজা রাখতে পারবেন। স্তন্যদায়ী নারী যারা পোস্ট মেনোপজে যারা আছেন তাদের ক্ষেত্রে তো কোনো মানা নেই, কিন্তু একটু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, খাদ্যাভ্যাসটা একটু মেনে চলতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এগুলি যদি আমরা একটু মেনে চলি আমাদের নারীরা সুস্থ থাকবে। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।